এত রাতে আবার কে ফোন করলো রে বাবা? আমি জানি না এত টেনশন কেন হচ্ছে আমার। দাইমা ঘর থেকে বেরোলো। উনি যখনই ফোনটা রিসিভ করলেন আর অপর দিক থেকে আসা কণ্ঠস্বর শুনতে পেলেন, তখন ফোনটা ওনার হাত থেকে নিচে পড়ে গেল। উনি কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লেন আর নিজের মাথায় হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এরকমটা হতে পারে না। মালিক আর মাল কিন্তু ঠিকঠাক ভাবে গিয়েছিলেন। এটা তুমি কি করলে ভগবান? কাঞ্চন মাকে আমি কিভাবে সামলাবো, কিভাবে বোঝাবো ওকে? পাহাড় থেকে ওদের দুজনের গাড়ি স্লিপ হয়ে গিয়েছিল আর তার জন্য ওদের দুজনেরই মৃত্যু হয়েছিল। এই খবরটা দাইমা কাঞ্চনকে কি করে শোনাতো? দাইমার কান্নার আওয়াজ শুনে কাঞ্চন চোখ মুছতে মুছতে বাইরে এসে দাঁড়ালো আর দাইমার কাছে এসে বলল, কি হলো দিদা? তুমি কাঁদছো কেন? বলো না কি হয়েছে। কাঞ্চনকে এসব কিছু বলার সময় দাইমার কথা আটকে আসছিল। উনি কাঞ্চনকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। হঠাৎ করে কাঞ্চনকে বলাটা একেবারেই সম্ভব ছিল না। সেই জন্য যখন ওর মা বাবার বডি বাড়িতে নিয়ে আসা হলো, তখন কাঞ্চন জানতে পারল যে ওর বাবা মা আর এই পৃথিবীতে নেই। ও কাঁদতে কাঁদতে দাইমাকে জড়িয়ে ধরল আর তখনই পেছন থেকে একজন মহিলা ওর মাথার উপর হাত রাখল। বাবা মায়ের মৃত্যুর পর কাঞ্চনের কাকু কাকিমা ওর দেখাশোনা করার জন্য সেখানে এসে পৌঁছল। কিছু দিন পার হওয়ার পর কাঞ্চনের প্রতি ওদের ব্যবহারে কিছু পরিবর্তন আসতে শুরু করল। যথেষ্ট হয়েছে। ওকে খাবার খাওয়ানোর জন্য আমি কি সারাক্ষণ ওর পিছনে পিছনে ঘুরবো? সকাল থেকে রাত হয়ে গেল, আরে একটা দানাও নিজের মুখে তুললো না। লোক কি বলবে? কাকিমা বলে ওর কোনো খেয়াল রাখছে না। তোমরা কিছু বলতে পারো না ওকে? আমার মাথায় যেন একটা বোঝা হয়ে গেছে। পারুল, তুই বসে খাবারটা খেয়ে নে। ও মরুক গে, আমার আর ওকে সহ্য হচ্ছে না। আপনি চিন্তা করবেন না দিদি, আমি কাঞ্চন মাকে খাবার খাইয়ে দেব। আপনি পারুল মাকে খাবারটা খাইয়ে দিন বরং। মনিকা নিজের মেয়েকে তো সাংঘাতিক ভালোবাসত, কিন্তু প্রায়শই কাঞ্চনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। ধীরে ধীরে যেন এমন হলো যে ও কাঞ্চনকে নিজের দু চোখে সহ্য করতে পারত না। আমি তো বলছি এই কাঞ্চনের একটা ব্যবস্থা করতে হবে। ও মরে গেলে ওর সমস্ত সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে। কিন্তু মেরে কি করে ফেলবো আমরা একে? ওকে মেরে ফেললে তো সবাই আমাদের নিয়ে সন্দেহ করবে। প্রপার্টি ওর থেকে আমি নিয়েই ছাড়ব। এমন কিছু একটা করব যাতে সাপও মরে কিন্তু লাঠি না ভাঙে। মনিকা কাঞ্চনের গায়ে হাত তুলতে শুরু করল, আর এই জন্যই দাইমা কাঞ্চনকে নিজের থেকে দূরে রাখত না। আমি বুঝতে পারছি মালিক আর মালকিন চলে যাবার পরে আপনারা দুজনেই ওর বাবার মার মতন। ওর উপর আপনাদের অধিকার আছে। ছোট মুখ বড় কথা, কিন্তু আপনি যদি ওকে ভালো না বাসতে পারেন তাহলে ওর সমস্ত দায়িত্ব আমি নিলাম। আজ থেকেও আমার সঙ্গে ঘুমোবে। তুমি বলতে চাইছো যে তার মানে আজ থেকে ওর ঘরে ওর সঙ্গে তুমি ঘুমোবে? ভালোভাবে তোমার চালাকি আমি বুঝতে পারছি। রাত্রেবেলা করে এখানেই থাকবে, তারপর চুরি করে পালিয়ে যাবে, তাই না? বন্ধ করো এই নাটক। কি কি বলছেন আপনি এটা? আমি এই ঘরে 9 বছর ধরে কাজ করছি। কাঞ্চন মাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, আর ওর উপর হওয়াই অত্যাচার আমি দেখতে পারি না। দেখতে যদি নাই পারো তাহলে ওকে তোমার বাড়িতে নিয়ে যাও। চোর কোথাকারে! কি অসভ্য তুমি! কিন্তু রাতে তোমায় এখানে থাকতে দেব না, একদমই দেব না। তোমার মতন এরকম অকৃতজ্ঞ লোকের ওপর আমার একদমই ভরসা নেই, বুঝলে? অকৃতজ্ঞ কোথাকার, বেরিয়ে যাও এখান থেকে। কাঞ্চনও এখন আর ওর কাকু কাকিমার সঙ্গে থাকতে চাইছিল না। ওর কাকাতো বোন পারুলও ওর সঙ্গে ভালো ব্যবহার করত না। কাঞ্চন একা নিজের ঘরে বসে থাকত। মনিকা ওকে পারুলের সঙ্গে খেলতে অবধি দিত না। কাঞ্চনেরও সেখানে দম আটকে আসছিল। কাঞ্চনের বাড়ির পাশেই কাঞ্চনের বাবা মা দাইমাকে থাকার জন্য একটা ছোট ঘর বানিয়ে দিয়েছিল। রাতে কাঞ্চন
দাইমার সঙ্গে তার ঘরেই ঘুমোতে যেত। কাঞ্চন যখন প্রথমবার দাইমার ঘরে এলো, ও যেন একটা অদ্ভুত কিছু অনুভব করলো। দিদা, তোমার ঘর থেকে ওই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে জানো কিছু? কোনো খাবারের জিনিস পচে গেছে? দাঁড়া তো, দেখতে দে আমায়। দাইমা রান্নাঘরে গিয়ে জিনিসপত্র নেড়েচেড়ে দেখতে লাগলো, কিন্তু উনি সেখানে কিছুই পেলেন না। আর তখনই ওনার চোখ খাটের নিচে গেল, যেখানে একটা লাল রঙের পুটুলি রাখা ছিল। সেটা দেখে উনি ঘাবড়ে গিয়ে দৌড়ে চলে এলেন আর পুটুলিটা নিয়ে বাইরে চলে গেলেন। উনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিলেন, আর কিছুটা দূরে গিয়ে একটা জায়গায় গর্ত করে উনি সেই পুটুলিটাকে সেই মাটিতেই পুঁতে দিলেন। যাক বাবা, এই পুটলিটাকে কাঞ্চনমা দেখেনি, নাহলে অনেক বড় অনর্থ হয়ে যেত। আমি এত বড় ভুল কি করে করলাম? এই পুটলিটা ঘরের ভেতর এলো কি করে? আর আজকে তো অমাবস্যা রাত, কোনো অনর্থ না ঘটে যায়। দাইমা খুবই ভয়ে ছিলেন। সেই পুটুলিটাকে মাটিতে পুঁতে দেওয়ার পর উনি ওখান থেকে সোজা ঘরের জন্য রওনা দিলেন। আর ঠিক তখনই পেছন থেকে ওনার কানে একটা আওয়াজ ভেসে এলো। দাঁড়া, আমায় তোর সঙ্গে নিয়ে চল। সেই আওয়াজটা শুনে ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। উনি ওনার হাঁটার গতি বাড়ালেন আর তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দিলেন। ওনার কানের মধ্যে বারবার পেছন থেকে সেই আওয়াজ আসছিল। উনি দৌড়ে ঘরে ঢুকলেন আর কোনো রকমে সেই দরজাটাকে ভেতর থেকে বন্ধ করলেন। উনি হাঁপাচ্ছিলেন, ওনার সারা শরীর ঘামে ভিজে গেছিল। তোমার কি হয়েছে দিদা? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আর তুমি হঠাৎই বা এত ঘামছো কেন? কিছু না, ভিতরে কি ঘুমিয়ে পড়ো, আর এখানে আসবে না। কিন্তু কি হয়েছে দিদা? এটা শুনে দাইমার কিছু বলার আগেই দরজার উপর যেন কেউ আঘাত করল। দরজার ওপর সেই খটখট শব্দ ধীরে ধীরে বেড়ে চলেছিল। দাইমার চোখে মুখে অদ্ভুত রকমের ভয় ফুটেছিল। উনি দরজার থেকে দূরে সরে গিয়ে খাটে গিয়ে বসলেন। দিদা, কেউ মনে হয় দরজা ঠকঠক করছে। তুমি দরজাটা কেন খুলছো না দিদা? আমি কি দরজাটা খুলে দেব? আমি তো তোমায় বললাম তুমি ভিতরে যাও। তুমি এখনো এখানে কি করছো? ভিতরে যাও, আর যতক্ষণ না আমি বলবো ততক্ষণ তুমি বাইরে আসবে না। কিন্তু দিদা, বললাম তো যাও। দাইমা কাঞ্চনকে ঘরে পাঠিয়ে দিলেন। তারপর উনি যখন ভেতরে গিয়ে দেখলেন, ততক্ষণে কাঞ্চন ঘুমিয়ে পড়েছিল। উনি নিজের ঘরে সাদা রং দিয়ে একটা গোলাকার তৈরি করেছিলেন, আর তার মধ্যে একটা তারা এঁকেছিলেন, আর তার মধ্যে 5টা প্রদীপ জ্বালিয়েছিলেন, আর কিছু মন্ত্রের উচ্চারণ করছিলেন। কিছুক্ষণ পরে সেই দরজার খটখট শব্দ হঠাৎ যেন বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে দাইমা নিজের মন্ত্রের উচ্চারণ বন্ধ করে দিলেন আর ঘরের দরজার ভেতর দিকে রক্ত দিয়ে একটা চিহ্ন এঁকে দিলেন। আজকে তো যেমন ভাবে হোক বেঁচে গেলাম, এর পরের বারে আমাকে সজাগ থাকতে হবে। আমি তো এর মধ্যে ক্রমাগত ফেসেই চলেছি। যদি আমি এগুলো কোনোদিন শুরুই না করতাম। কাঞ্চন পাশের ঘরের দরজা দিয়ে লুকিয়ে এইসব দেখছিল, কিন্তু ও বুঝতে পারছিল না যে দাইমা এসব কেন করলেন আর কার সঙ্গেই বা কথা বলছিলেন। কিন্তু ধীরে ধীরে কাঞ্চন যখন বড় হলো, তখন ও সব বুঝতে পারছিল। আজ কাঞ্চন 18 বছরের হয়ে গেছে। ঘরে দাইমা ওর জন্য কেক বানিয়েছিলেন। কেউই ওর জন্মদিনের উৎসবের জন্য খুশি ছিল না। আজকে তো অন্তত কাঞ্চন মায়ের জন্য একটু হাসো। মা আমাদের 18 বছরের হয়ে গেছেন। মালিক আর মালকিন যদি বেঁচে থাকতেন তাহলে ওরা অনেক খুশি হতেন আজকে। হ্যাঁ, বেঁচে থাকলেই তো খুশি হতেন, কিন্তু বেঁচে তো নেই না ওরা। নিজেরা তো মরে গেলেন, কিন্তু ওনারা আমাদের মাথায় বোঝা চাপিয়ে দিয়ে দায়মুক্ত হয়েছেন। আজকে এর জন্য শুধুমাত্র আমাদের সবকিছু ছেড়ে এখানে এসে থাকতে হচ্ছে। থাক দিদা, আর কোনো জন্মদিন পালন হবে না। এই বাড়ির মধ্যে আর একটা মুহূর্ত থাকলেই আমার দম বন্ধ হয়ে আসবে। যদি তোমরা আমার সঙ্গে থাকতে না চাও তাহলে থেকো না, এটা তোমাদের সিদ্ধান্ত। এমনিতেও আজ অব্দি কখনো কোনো খেয়াল রাখোনি তোমরা আমার। আমি নিজের বাড়িতে দিদার সঙ্গে একা থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। তোমরা যদি যেতে চাও তাহলে যেতে পারো। দেখেছো একবার,
কেমন মুখে মুখে তর্ক করছে ও আমাদের সঙ্গে। ছোটবেলা থেকে আমরা তোর এত খেয়াল রাখলাম, আর এখন যখন বড় হয়ে গেছিস তখন আমাদেরই এখান থেকে চলে যেতে বলছিস। অকৃতজ্ঞ মেয়ে কোথাকার! তোর লজ্জা করছে না এই ধরনের কথা বলতে? এদের মতো লোকেদের কোনো লজ্জা থাকে না। চলো গো, নিজের ঘরে চলো। অনেক হয়েছে ওর জন্মদিন। কাঞ্চনও কাঁদতে কাঁদতে ওর ঘরে ঢুকে গেল, আর ওর কাকু কাকিমা নিজের মেয়ে পারুলের ঘরে গেল। আজকে তো 18 বছরের পড়ল। এবার এই প্রপার্টি তাড়াতাড়ি নিজের নামে করে নাও। ও 10 বছর ধরে এখানে আছে, আমাদের অন্ন ধ্বংস করছে। আমি আর এসব করতে পারছি না। পারুলের চোখে হিংসা আর রাগ খুব প্রবল ছিল। ও নিজের বাবার দিকে তাকিয়ে বলল যে এই বাড়ির ওপর এখন ওদের অধিকার থাকা উচিত। ও বলল যে যখনই নাকি ও কাঞ্চনের মুখ দেখে ওর নাকি পুরো দিন খারাপ যায়। না এই বাড়ি কাঞ্চনের থাকবে, আর না তো কাঞ্চনের মুখ ওকে দেখতে হবে। কাঞ্চন এখন 18 বছরের হয়ে গেছিল, আর ওরা এই দিনটিরই অপেক্ষা করছিল। ওরা চালাকি করে কোর্টের পেপারে কাঞ্চনের সই নিয়ে নিয়েছিল, আর বাড়ি নিজের নামে করিয়ে নিয়েছিল। আপনারা এগুলো ঠিক করেননি। আরে মালিক আর মালকিন চলে যাবার পরে আপনাদেরকে তো ওর বাবা মার মতন দায়িত্ব পালন করা উচিত। কিন্তু আপনারা তো টাকার লোভী। অনেক ভুল করেছেন আপনারা। আমি কল্পনাও করতে পারিনি যে তোমরা এতটা নিচে নামতে পারবে। বাবা মার শেষ চিহ্ন ছিল এই বাড়িটা, ওইটাও কেড়ে নিলে তোমরা আমার থেকে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার বাবা মার এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। আমার অধিকার এইভাবে কেউ কেড়ে নিতে পারবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। বদমাইশ, তোর এই বাড়িতে এক মুহূর্ত থাকারও কোনো অধিকার নেই। বেরিয়ে যা এখান থেকে। এই বাড়ি, এই প্রপার্টি সব কিছু আমাদের। তোর এই মুখ এক মুহূর্ত সহ্য করতে পারছি না আমি। চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আর ভুল করেও যদি কখনো এই মুখ হোস, তাহলে সারা জীবন জেলে পৌঁছে মরবি। বেরিয়ে যা এখান থেকে এক্ষুনি। কাঞ্চন কাঁদতে কাঁদতে ধাইমার সঙ্গে ওনার ঘরে এলো, কিন্তু ওরা তো ধাইমার ঘরটাও নিজের নামে করে নিয়েছিল, তাই বাধ্য হয়ে ওদের ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হলো। দিদা, ওরা আমার কাছ থেকে আমার সমস্ত কিছু কেড়ে নিল। বাবা মা যে ঘরটা তোমায় দিয়েছিল সেই ঘরটাও তো কেড়ে নিল। আমার ইচ্ছে করছে ওদেরকে প্রাণে মেরে ফেলি। আর আমি জানি এটা তুমি করতে পারো। কি বলতে চাও তুমি কাঞ্চন? আমি জানি কালা জাদু, তন্ত্রমন্ত্র, এই সমস্ত কিছু তুমি জানো। তাহলে এর ব্যবহার ওদের বিরুদ্ধে কেন করছো না? তোমার মনে হচ্ছে না ওদের পাপের শাস্তি ওদের পাওয়া উচিত? এটা তুমি কি বলছো কাঞ্চন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই কালা জাদু, তন্ত্রমন্ত্র, এইগুলো খুব বাজে জিনিস। যদি একবার এর মধ্যে ভেসে যাও তাহলে আর কখনো বেরোতে পারবে না। এইগুলো নিয়ে তুমি ভেবো না। তুমি কোনো উকিলের সঙ্গে কথা বলো, উনি নিশ্চয়ই কোনো সাহায্য করতে পারবেন। আমি অনেক উকিলের সঙ্গে কথা বলেছি দিদা, কিন্তু কেউ আমাদের সাহায্য করতে চাইছে না। আর যদি ওনারাই সৎ পথে না চলেন, তাহলে আমরা কেন সৎ পথে চলতে যাব? কোনো উত্তর আছে তোমার কাছে? আমি জানি তুমি তন্ত্রবিদ্যা জানো। 10 বছর ধরে প্রত্যেকটা রাতে আমি তোমাকে এগুলো করতে দেখেছি। ভূত প্রেতদের দরজায় এসে ডাকাডাকি করতেও শুনেছি। যখন তুমি আমার সাহায্য করতে পারবে, তাহলে বারণ কেন করছো? আমার এই অবস্থা দেখে তোমার একটু দয়া হচ্ছে না? দিদা, তুমি কি সত্যি আমার ভালো চাও না? এমনটা না আমার মা, আমি তোমার ভালো চাই। এই জন্য তোমায় এই কাদার মধ্যে ফেলতে চাই না। কালা জাদু, তন্ত্রবিদ্যা, এগুলো এমন একটা কাদার পাঁক যে এর মধ্যে একবার ভেসে যাবে, এখান থেকে আর বেরোতে পারবে না। আমি বিগত 10 বছর ধরে যা করে আসছি, ওইগুলো আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। আফসোস হয় আমার এর জন্য। আমি মাঝে মাঝে ভাবি কেনই বা এগুলো শুরু করেছিলাম। আর একবার যদি শুরু করি তাহলে আর কোনোদিন থামাতে পারবো না। তুমি এগুলো থেকে দূরে থাকো মা। ধাইমা কাঞ্চনের সাহায্য করতে অস্বীকার করলেন, কিন্তু কাঞ্চনের কাছ থেকে তোর সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। ও কি করে বা শান্ত থাকতে পারত? এক রাতে ধাইমা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কাঞ্চন ওনার সিন্দুক খুলল। তার মধ্যে একটা কালো রঙের পুটুলি ছিল। ও সেটা নিয়ে নিজের ঘরে চলে গেল। তুমি হয়তো আমাকে সাহায্য করবে না দিদা।
এত বছর ধরে তোমায় দেখে দেখে আমি সমস্ত কিছু শিখে ফেলেছি। তুমি তন্ত্রমন্ত্র কিভাবে করো সবটাই আমি জেনে ফেলেছি। এই ফলটা আমার জন্য যাই হোক না কেন, কিন্তু আমার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। কেউ আমাকে আটকাতে পারবে না। কাঞ্চনের হাতে চলে এসেছিল সেই কালো পুটুলি, যেটাকে ধাইমা বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। তাতে কি আছে, যার কারণে ধাইমা বারণ করতেন, আটকাতেন। আর এখন কাঞ্চনের রাগ, ওর মধ্যে প্রতিশোধের আগুন, এই সব কিছু করতে চলেছে, যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। ধাইমা কি আবার নিজের এই কালো জাদু শুরু করতে বাধ্য হবেন, নাকি কাঞ্চন নিজে এই অন্ধকার জগতে রানী হবে? আর সব থেকে বড় প্রশ্ন, কাঞ্চনের প্রথম শিকার কে হবে? কাকিমা মনিকা নাকি অন্য কেউ, যার সত্যিটা এখনো অবধি কেউ জানে না।